আসসালামু আলাইকুম। আম একটু আলোচনা করাটা খুব জরুরি হয়ে পড়েছে মনে হচ্ছে। সেটা হচ্ছে আজকে দেখলাম সারাদিন সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট, ছবি, আ স্ট্যাটাস বেশ ঘুরপাক খাচ্ছে। সেটা হচ্ছে যে বাংলাদেশে আম কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর জন্মবার্ষিকী পালিত হয়েছে এবং তাকে নিয়ে কোনো একটা বই পাবলিশ হয়েছে। সেটার ছবি বেশ এদিক ওদিক নাড়াচাড়া করছে। আচ্ছা, আপনারা যারা এটা নিয়ে খুব বেশি অ্যালার্জি প্রকাশ করছেন, আমি কিন্তু এটার পক্ষে বিপক্ষে কিনা সেটা কোনো মতামত দিচ্ছি না। আমি জাস্ট এনালাইসিস করছি যে, আপনারা যারা এটাকে নিয়ে খুব বেশি অ্যালার্জি প্রকাশ করছেন, আ আপনারা কি বলতে পারবেন এখানে আসলে কি প্রবলেম? ধরেন কোন একটা গ্রুপ, কোন একটা গোষ্ঠী, কোন একটা কিছু লোক খায়েদে আজম জিন্নাহর জন্মবার্ষিকী পালন করলো। তাতে কি সমস্যা হয়েছে? কি ক্ষতি হয়েছে? কি লাভ হয়েছে? সেটা কি আলোচনা করতে পারবেন কিনা বা করেছেন কিনা? যদি করে থাকেন খুব ভালো। আমি কয়েকটা বিষয় একটু এড করব এটার সঙ্গে। সেটা হচ্ছে যে মোহাম্মদ আলী জিন্নাহর আপনি যদি লাইফস্টাইল দেখেন, আমি আ ইন ইন ইনফ্যাক্ট অ্যা এই ডিসকাশন এর পর বা এই ডিবেটের পর আমি একটু জাস্ট গুগল করেছি। দেখলাম যে ইনি মারা গেলেন হচ্ছে সেপ্টেম্বরে 11th অফ সেপ্টেম্বর 1948। তার মানে হলো আ ভারত-পাকিস্তান বিভক্ত হলো হচ্ছে 1947 রাইট? 1947 14 অগাস্ট পাকিস্তান স্বাধীন হলো। 15 অগাস্ট 1947 এ ইন্ডিয়া স্বাধীন হলো। আর উনি ওই সময় থেকে অ্যা অ্যা পাকিস্তানের দায়িত্ব নিলেন ফার্স্ট গভর্নর জেনারেল অফ পাকিস্তান হিসেবে। তারপরে উনি ঠিক বছরখানেক ১ বছর ১ মাসের মাথায় উনি মারা গেলেন 1948 11th অফ সেপ্টেম্বর। তো ১ বছর উনি পাকিস্তানের দায়িত্বে ছিলেন। এখন এই যে ভদ্রলোক আ ভারত বিভক্ত হয়ে যখন আ ভারত এবং পাকিস্তান হলো বা ভারত, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান হলো, সেখানে উনি মুসলিম লীগ হিসেবে বা মহাত্মা গান্ধীর সঙ্গে রাজনীতি করেছেন, আম জওহরলাল নেহেরুর সঙ্গে রাজনীতি করেছেন, ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছেন। এত সংগ্রাম করে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হলো। সেখান থেকে পরে আমরা বিভক্ত হয়ে বাংলাদেশ রাষ্ট্রের অধিভুক্ত হয়েছি। তো ইতিহাস ঘাঁটতে গেলে এই ব্যক্তিটাকে আপনি মুছে ফেলার কোনো সুযোগ পাবেন না। কাজেই ইতিহাসের অংশ হিসেবে যদি তাকে নিয়ে কেউ বই লিখে তার জীবনী আলোচনা করে, এতে দোষের বা মন্দের কিছু নেই। আপনারা অনেকেই কিন্তু মহাত্মা গান্ধীর আ আ কে নিয়ে প্রোগ্রাম করেন। আমিও যখন ইউনিভার্সিটিতে পড়েছি, বুয়েটে থাকাকালীন সময় মহাত্মা গান্ধী ট্রাস্ট আছেন নোয়াখালীতে। সেখানে আমি গিয়েছি। সেই মহাত্মা গান্ধী ট্রাস্ট থেকে আমি পরে শ্রীলঙ্কায় যুব সমাবেশে অংশগ্রহণ করেছি। সেখান থেকে আমি চন্ডীগড়ে ভারতে মহাত্মা গান্ধীর আরেকটা কনফারেন্স অ্যাটেন্ড করেছি। তো এটা নিয়ে তো আমার কোনোদিন অ্যালার্জি কাজ করে নাই। আমাকে কেউ কোনোদিন কিছু বলে নাই যে, "তুমি মহাত্মা গান্ধীর প্রোগ্রামে যাচ্ছ কেন?" ব্রিটিশরাও এটা পছন্দ করেছে। আমাদের বাংলাদেশীরা, ভারতীয়রা তাকে সম্মান করে এবং তাকে নিয়ে বিভিন্ন প্রোগ্রাম আলোচনা করে। এতে কোনো অসুবিধা নেই। অহিংস আন্দোলনের জনক হিসেবে তাকে অনেকেই সম্মান করে। আমি করি। এবং আমি আমি যেটা বললাম যে, আমি সরাসরি মহাত্মা গান্ধীর অনেকগুলো প্রোগ্রামে, অনেকগুলো সংগঠনের সঙ্গে কাজ করেছি। মোহাম্মদ আলী জিন্নাহর কোনো প্রোগ্রামে বা কখনো আমি কোথাও পাকিস্তানের কোনো প্রোগ্রামে আমি কখনো কোনোদিন যাই নাই। এটা কেউ বলতে পারবে না আমার স্টুডেন্ট লাইফ থেকে স্টিল টুডে। বাট আমার পাকিস্তানের অনেক বন্ধু আছে। তো এখন আমি যাই নাই কিন্তু ভারতের মহাত্মা গান্ধীর অনেক প্রোগ্রামে গিয়েছি। হোয়াট ডাজ ইট মিন? একসময় হয়তো আমার কাছে কিছু মনে হয়েছে বাট এখন নাথিং। পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছে বলেই তো পূর্ব পাকিস্তান হয়েছিল এবং পূর্ব পাকিস্তান হয়েছে বলেই আমরা পরে বাংলাদেশ হয়েছি। কাজেই আমি যদি স্বাধীনতার ইতিহাস ঘাঁটি, তাহলে সেখানে তো আমি পজিটিভ ছাড়া নেগেটিভ কোনো ভূমিকা দেখি না মোহাম্মদ আলী জিন্নাহর। এখন আপনারা অনেকেই হয়তো বলতে পারেন, মোহাম্মদ আলী জিন্নাহ তো আম রাষ্ট্রভাষা উর্দু করতে চাইছিল। রাষ্ট্রভাষা উর্দু করতে চাইছিল, সেটা হয়তো উনি একটা বক্তব্য, উনি তো সফল হয় নাই। আমাদের ছাত্ররা আন্দোলন করেছে এবং পরবর্তীতে আন্দোলনে আমাদের রায়কেই, আমাদের মতামতকেই, আমাদের দাবিকেই মেনে নিয়ে রাষ্ট্রভাষা বাংলাই করা হয়েছে ১৯৫৪ সালে। তাহলে প্রবলেম কি? আমরা যে আন্দোলন করেছি, আমাদের দাবি যেটা ছিল সেটা তো পালন করা হয়েছে। কি হলো? স্বৈরাচার সরকারের সময় আমরা যখন কোন একটা দাবি দেওয়া আন্দোলন করতাম, কি মানা হতো? টুস, টুস করে গুলি করে ফেলা হতো। তাহলে সেই তুলনাতে আমি মনে করি তারা যথেষ্ট ভালো ছিল। এবার আরেকটু ডিপলি যাই। বাংলাদেশের জন্মের ইতিহাস যদি আমরা 1947 থেকেও কাউন্ট করি, যেমন পূর্ব পাকিস্তান থেকে, সেখান থেকে কি একজন নেতার জন্যই বাংলাদেশ হয়ে গেছিল? সেখানে সোহরাওয়ার্দী, শেরেবাংলা কে ফজলুল হক, তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নূরুল ইসলাম, আ দেন হচ্ছে আমাদের এমএজি ওসমানী। এই ৭৫ এর পর
যখন শেখ মুজিব ইন্তেকাল করলেন, এর পরবর্তীতে আওয়ামী লীগ যখন রাজনীতি শুরু করলো, ওনাদেরকে কি যথার্থ সম্মান দিয়েছে আওয়ামী লীগ? তারাও তো আওয়ামী লীগের একসময় নেতৃত্বে ছিল, তারা প্রতিষ্ঠাতায় ছিল। তাহলে এখন কোনো একটা বাংলাদেশের কোনো একটা গ্রুপ যদি মাওলানা ভাসানীকে নিয়ে প্রোগ্রাম করে, মাওলানা ভাসানীকে নিয়ে আলোচনা করে, আম আ বাকি যে ৪ নেতা ছিল তাদেরকে নিয়ে আলোচনা করে, প্রোগ্রাম করে, এমএজি ওসমানীকে নিয়ে আলোচনা করে, শেরেবাংলা একে ফজলুল হককে নিয়ে আলোচনা করে, ডিসকাশন করে, তাতে কি কোনো অসুবিধা আছে? বা এটা কি কোনো গোষ্ঠীকে ছোট করে দেখা, বড় করে দেখা, কাউকে ঘৃণা করা, এরকম কোনো কিছু মিন করে? বাংলাদেশের অনেকেই তো আ মাও সেতুংয়ের পূজা করে। মাও সেতুংকে নিয়ে অনেক বেশি সমাজতান্ত্রিক বিপ্লব, কমিউনিস্ট বিপ্লব হাবিজাবি নিয়ে আলোচনা করে। আমরা চে গুয়েভারা, আমি নিজেও চে গুয়েভারার টি-শার্ট পরে ঘুরে বেড়াইছি। চে গুয়েভারার ক্যাপ পরছি। তো এতে কি হয়েছে? আমি কি বাংলাদেশকে ঘৃণা করি সে কারণে? এটা একটা মানুষের, যখন আমরা কোনো একটা চিন্তা চেতনা নিয়ে থাকি, কোনো একটা বই পড়ি, কোনো একটা আন্দোলনের অংশগ্রহণ করি, কোনো একটা পাঠ, ওয়ার্কশপ কিংবা কোনো একটা চিন্তার মধ্যে থাকি, তখন হয়তো কোনো একটা মানুষের প্রতি আমাদের একটা ডিফারেন্ট ইন্টারেকশন বা একটা অ্যাট্রাকশন বা কোনো একটা লেটস সে ভালো লাগা তৈরি হতে পারে। সে কারণে আমিও সেইটা, যেমন আমি এখন কায়েদে আজম নিয়ে একটু একটু সামান্য একটু স্টাডি করলাম। আমি খুব বেশি জানি না তার ব্যাপারে। কিন্তু যতটুকু জানলাম ততটুকু আমার কাছে খুব, হ্যাঁ, যদি সে পূর্ব পাকিস্তানের বিরোধিতা করে থাকে বা বাংলাদেশের আ রাষ্ট্রের বিরোধিতা করে থাকতো, সেটার সুযোগ নাই। মাত্র 1 ইয়ার সে ছিল পূর্ব পাকিস্তানের আ সময়কালে। কাজেই এটাকে অনেক বেশি ছোট করে দেখা বা তাকে অনেক ঘৃণা করা, কেউ এটা উদযাপন করে বলেছে, তাকে গালিগালাজ করা, তাকে পাকিস্তানের দোসর বলা, এগুলো হচ্ছে পুরা ফালতামি। জাতির মধ্যে বিভক্তি ঘটানো, জাতিকে ছোট করা, এগুলো টোটালি ননসেন্স। কেন যখন আমরা ইন্ডিয়ান হাই কমিশনের কমিশনারকে দাওয়াত দিয়ে বিভিন্ন প্রোগ্রাম করি, তিনি মন্দির ভিজিট করতে যায়, পূজার সময় বিভিন্ন জায়গায় যায়। এটা নিয়ে তো কারো অ্যালার্জি আমি দেখি নাই। সো আমরা যদি বলি যে সকল রাষ্ট্রই আমাদের বন্ধু, তাহলে বন্ধুর মতো সকল রাষ্ট্রকেই ট্রিট করতে হবে। হ্যাঁ, আমরা ওদের সঙ্গে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি, এটা আমাদের ক্রেডিট। এটা আমাদের স্পিরিট। কদিন আগে আমাদের ছেলেরা ওদের মাঠে যেয়ে ক্রিকেট খেলায় হারিয়ে এসেছে। এটা আমাদের ক্রেডিট। কিন্তু এর মানে এই না যে কোনো একটা প্রোগ্রাম হলে, আলোচনা করলে বা পাকিস্তানে গেলেই সে পাকিস্তানের দোসর হয়ে গেল, জঙ্গি হয়ে গেল, পাকিস্তানের পা চাটা কুত্তা হয়ে গেল বা গোলাম হয়ে গেল। এরকম ফালতু আলোচনা বা ননসেন্স আলোচনা যারা করে, এরা স্টুপিড। স্টুপিডদেরকে সাইজ করার জন্য কিন্তু ওষুধ লাগবে। ওষুধ। এনিওয়ে, তো আমার এই মানে কয়েক মিনিটের বকবকানির উদ্দেশ্য ছিল যে এইভাবে না, আপনি যখন মুক্ত চিন্তার কথা বলেন, আপনি যখন গণতন্ত্রের কথা বলেন, আপনি যখন বুদ্ধি ভিত্তিক চর্চার কথা বলেন, তাহলে আপনার ব্রেইনটাকে খোলা রাখতে হবে। আপনি শুনেন, দেখেন ওরা কি বলছে, বোঝার চেষ্টা করেন, এনালাইসিস করেন, এখানে পজিটিভ নেগেটিভ সাইড, কাউন্টার পার্ট দেন, যুক্তিতর্ক করেন। কিন্তু কাউকে ট্যাগ মেরে দেওয়া, ও ক্রস, ওর সঙ্গে মিশা যাবে না, ও দোসর হয়ে গেছে, নো, নো, ডোন্ট ডু দিস। এগুলা করতে, করতে ১৫ বছর দেশটাকে খেয়ে ফেলছেন। আর খায়েন না। হ্যাঁ? এখন দেশটা পুনর্গঠনের জন্য অনেক মানুষ কাজ করছে, আমরাও কাজ করছি। কাজ করতে দেন। দেশটা পুনর্গঠিত হোক। দেখেন সামনে কি হয়। ভালো থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ।